আবেশক যুক্ত বর্তনী যদি আমি নিই, তাহলে আবেশক আমি নিলাম, এটা হয়ে গেল আমার ইন্ডাক্টর, আর এইটা হয়ে গেল আমার ভোল্টেজ। এটা হয়ে গেল আমার ইন্ডাক্টর, এটা হলো ভোল্টেজ। এই ভোল্টেজটা হলো এসি ভোল্টেজ, যেটাকে আমি বললাম V সমান V0 sin ওমেগা t। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার একটা কারেন্ট যাচ্ছে, এটা হয়ে গেল আমার L, এর আবেশক, এর মানে সাবেশাঙ্কের নাম হলো কত? L। তাহলে বল, আমি যখন আবেশ পড়িয়েছিলাম বা সাবেশ পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এখানে যেমনই আমি সুইচ রাখবো তেমন বিপরীত অভিমুখী একটা ভোল্টেজ জেনারেট হবে, যেটা লেঞ্জ ল অনুযায়ী বলেছিলাম। তো সেই ভোল্টেজের মান কত ছিল? সেই ভোল্টেজের মান হলো L di/dt ছিল। তো এইটা সমান হয়ে যাবে আমার V0 sin ওমেগা t। এটা কেন সমান করলাম? যখনই আমি সুইচ দাববো তখনই আমার কিন্তু এর সমান মতন করেই কিন্তু এই পরিমাণ আমার ভোল্টেজ জেনারেট হলো, তৈরি হলো। ঠিক আছে, সেই কারণের জন্য L di/dt টাকে আমি বললাম V0 sin ওমেগা t। কথা হলো, প্রত্যেকটা মুহূর্তে কি আমার L di/dt কি এটা সমান থাকবে? থাকবে না। যত সময় বাড়বে, যত সময় বৃদ্ধি পাবে, এই ভোল্টেজের মান তত কমবে, তখন আমার ইফেক্টিভ ভোল্টেজ যেটা আসবে এটা বৃদ্ধি হবে, যার ফলে কারেন্ট গুলো পাস হবে। কথা বুঝতে পারছিস? তাহলে এই ইকুয়েশনটা আমি নিলাম, এটা সমান কখন? একদম মুহূর্তে বা একদম সুইচ অন করার মুহূর্তে। কথা বোঝা গেল? এই হলো কথা। তাহলে এখানে যদি আমি বলি L di/dt পেলাম, L di/dt পেয়ে গেলাম, তাহলে এখানে যদি আমি বলি di/dt সমান কত আসবে? V0 বাই কত আসবে? L। V0 বাই L আসবে তো রে? V0 বাই L sin ওমেগা t। কথা হচ্ছে যে এখানে di যদি বলি তাহলে V0 বাই L পেলাম sin ওমেগা t dt। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নাই। আমার ইন্টিগ্রেশন কিন্তু সবারই হয়েছে। ইন্টিগ্রেশন হয়েছে না হয়নি? ইন্টিগ্রেশন হয়ে গেছে তো? না ইন্টিগ্রেশন হয়নি রে? ইন্টিগ্রেশন তো তোদের 11 এ ছিল কোথায়? তো 11 এ হয়নি? সম্পূর্ণ তো হয়নি? 12 এ তো ইন্টিগ্রেশন আছে, নির্দিষ্ট আছে, অনির্দিষ্ট আছে। চল, তো এখানে যেটা আসছে যে এই যে di পেলাম, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলাম di, এটাকে আমি পেয়ে যাব V0 বাই L ইন্টিগ্রেশন করলাম sin ওমেগা t dt। ঠিক আছে, sin ওমেগা t dt, sin ওমেগা t dt, এই হলো আমার গল্প। তাহলে এখান থেকে যেটা আসবে এই যে I, এটা চলে আসবে আমার I V0 বাই L আসবে এই যে sin ওমেগা t, এটার ইন্টিগ্রেশন কত আসবে বল? cos cos ওমেগা t বাই কত? বাই একটা ওমেগা টার্ম আসবে, আর এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, সেটা হলো কি? এটা হলো অনির্দিষ্ট সমাকল, সেই কারণের জন্য কনস্ট্যান্ট টার্ম হলো। নির্দিষ্ট সমাকল যদি থাকতো তাহলে কনস্ট্যান্ট টার্ম আসতো না। কথা হলো অনেকের মাথায় আবার এই কনস্ট্যান্ট টার্মটা কিন্তু আমার মাথা ব্যথার কারণ দাঁড়াবে। অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের ভ্যালু হয়ে যাবে 0, তাই আমি কিন্তু এখানে k সমান 0 ধরলাম। অর্থাৎ এখানে শুধুমাত্র দেখানোর জন্য বললাম, আমি আর কিন্তু লিখব না। তাহলে এখানে যে গল্পটা আমি পাবো, যে এখানে যে গল্পটা পাবো I এর মান তাহলে পেয়ে গেলাম আমি V0 বাই ওমেগা L মাইনাস, এখানে মাইনাস একটা টার্ম আসবে, সেটা হয়ে গেল cos ওমেগা t। এবার এখানে আমি লিখব যেহেতু k সমান 0, কেন 0 আসবে সেটা আমি পরবর্তীতে বার করে দিয়ে করব। তাহলে এই যে মাইনাস V0 বাই ওমেগা, এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কি বল? বা এখানে এই যে ওমেগাটা কেন এলো এটা বুঝতে পারছিস? এটা বুঝতে পারছিস না? একটা তুই ব্যাপার ভেবে রাখ যে ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের উল্টো, ডেরিভেটিভের উল্টো। তাহলে এটাকে তুই ডেরিভেটিভ কর, cos ওমেগা t বাই ওমেগা আছে, এটাকে আমি ডেরিভেটিভ করব, আর এখানে মাইনাস আছে, ডেরিভেটিভ করব d বাই dt মাইনাস cos ওমেগা t বাই ওমেগা। যদি ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ জানিস তো তোরা সবাই, তাহলে বল, তাহলে মাইনাস এলো আর মাইনাস আরেকটা মাইনাস এলো কত? sin ওমেগা t বাই, এখানে তো 1 বাই ওমেগাটাকে বাইরে বের করলাম। কথা বুঝতে পারছিস রে? 1 বাই ওমেগা t টাকে বাইরে বের করলাম, এই যে মাইনাস, আর এখানে আরেকটা ওমেগা আসবে না, এটা বুঝতে পারছিস তো? তাহলে দেখ এই মাইনাস কি হলো? প্লাস হয়ে গেল, প্লাস হবে না? হবে না? তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেল, আর এই যে 1 বাই ওমেগা আর এই যে ওমেগা,
আর এখানে চলে এলো sin ওমেগা t। এই ওমেগা ওমেগা কেটে গেল, তাহলে থাকলো কোনটা sin ওমেগা t। অর্থাৎ sin ওমেগা t ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? এটা পাবো। ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ একে অপরের কি বিপরীত। কথা বুঝতে পারছিস? তাহলে যদি বুঝতে না পারিস তো জাস্ট তুই মনে রাখ যে এটা যদি আমি ইন্টিগ্রেশন করলে আমার এই টার্মটা আসবে। ইন্টিগ্রেশন তো তোর হয়ে যাওয়ার কথা, কেন ইন্টিগ্রেশন হয় না আমি তো বুঝতে পারি না। চল, তো যে কথাটা এবার আসছে যে এই যে এটা পেলাম, তাহলে এটা সমান আমি পেয়ে গেলাম i সমান যদি আমি পাই, তাহলে এবার এই যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে এখানে আমি i পেলাম এটা, আর ভোল্টেজ পেয়ে গেলাম আমি কত? v0 sin ওমেগা t। এটা হলো কারেন্টের ইকুয়েশন, এটা হলো ভোল্টেজের ইকুয়েশন। এই দুটোর মধ্যে এবার আমি দশা পার্থক্য বের করব। দশা পার্থক্য কি বের করতে পারবো? এখানে বের করতে পারবো না। দশা পার্থক্য বের করতে গেলে কি করতে হবে বলতো? দুটোকে একই টার্মে আমাকে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছিস? হয় এটাকে সাইন, মানে এটাকে সাইন টার্মে, নতুবা এটাকে কস টার্মে। মানে হয় এটা যদি কস থাকে তাহলে এটাকেও কসে নিয়ে আসতে হবে, আর এটা যদি সাইন থাকে তাহলে এটাকেও সাইনে নিয়ে আসতে হবে। তোদের বইয়ে দুটোকে উভয়কেই কিন্তু আমার সাইন টার্মে ব্যাখ্যা করেছে, তাই সাইন টার্মে আমি নিয়ে আসছি। তাহলে এইটাকে, তাহলে এখানে আমি একটা পয়েন্ট লিখে দিচ্ছি যে দশা পার্থক্য বের করতে হলে v এবং i উভয়কেই একই টার্মে নিয়ে আসতে হবে। তাহলে আমি এই যে i নিলাম মাইনাস v0 বাই ওমেগা l cos ওমেগা t। এই টার্মটাকে আমি সাইনের টার্মে ব্যাখ্যা করব। তাহলে সাইনের টার্মে যদি ব্যাখ্যা করি তাহলে কি আসবে বল? সাইনের টার্মে যদি আমি ব্যাখ্যা করি তাহলে i সমান চলে এলো মাইনাস আছে v0 বাই ওমেগা l, এখানে sin কত আসবে বল? পাই বাই 2 মাইনাস ওমেগা t। করতে পারি না? পারি না? অবশ্যই পারি, কারণ এখানে পাই বাই 2 আছে মানে কি আমার cos হয়ে যাবে, আর ওমেগা t এটা কোন ঘরে আছে? প্রথম ঘরে আছে। প্রথম ঘরে আমার কি sin? সবাই তো পজিটিভ। বোঝা গেল? তাহলে এইটাকে, এই যে মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিই। তাহলে মাইনাসটাকে যদি আমি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে ওমেগা l পেলাম sin, এখানে আমার চলে আসবে কত? ওমেগা t মাইনাস কত আসবে? পাই বাই 2। কথা বুঝতে পারছিস? এইটাই হয়ে গেল আমার কারেন্টের ইকুয়েশন। এটা হয়ে গেল কারেন্টের ইকুয়েশন। আর ভোল্টেজের ইকুয়েশন লিখে দিলাম v0 কত? sin ওমেগা t। এবার এখান থেকে এই যে দুটো ইকুয়েশন আমি লিখেছি, এটা হয়ে গেল আমার 1 নাম্বার ইকুয়েশন, এটা হয়ে গেল আমার 2 নাম্বার ইকুয়েশন। বল 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন তুই একটু তুলনা করে বল তো এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত আছে? পাই বাই 2 ফেজ ডিফারেন্স আছে। তাহলে পাই বাই 2 ফেজ ডিফারেন্স যদি থাকে, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে? কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে বল? কে এগিয়ে আছে? i এগিয়ে আছে না পিছিয়ে আছে? i এগিয়ে আছে না পিছিয়ে আছে? i এগিয়ে আছে পিছিয়ে আছে? মাইনাস আছে না পিছিয়ে আছে? মাইনাস। কথা বুঝতে পারছিস? তাহলে এখানে কি ভাষা লিখবো? তাহলে ভাষা লিখে দেব অতএব দেখতে পেলাম বা দেখতে পাচ্ছি প্রবাহ মাত্রা বিভবের তুলনায় পাই বাই 2 দশাতে পিছিয়ে থাকে। দেখতে পাচ্ছি প্রবাহ মাত্রা বিভবের তুলনায় পাই বাই 2 দশাতে পিছিয়ে থাকে। কথা বোঝা গেল? পাই বাই 2 দশাতে পিছিয়ে থাকে মানে কি? যে সময় ভোল্টেজ ম্যাক্সিমাম সেই সময় কারেন্ট জিরো, যে সময় ভোল্টেজ জিরো সে সময় কারেন্ট ম্যাক্সিমাম। কথা বুঝতে পারছিস? এটাই তো দশা পার্থক্য মানে বুঝিয়েছিলাম আমি, যে এটাই হলো আমার দশা পার্থক্য। এটা আমি দেখছি এবার দেখ। এবার নোট ডাউন হিসাবে যেটা লিখবো সেটা কি লিখবো? নোট 1 নাম্বার হলো, তাহলে আমি যেটা পাচ্ছি যে কারেন্টের ইকুয়েশন আমি পেয়ে গেলাম i সমান হলো v0 বাই ওমেগা l sin ওমেগা
ওমেগা ওমেগা টি না ওমেগা টি মাইনাস পাই বাই 2। ঠিক আছে, কথা হচ্ছে যে এই যে দেখ এখানে আই এখানে আই সমান ম্যাক্স হবে যখন এই টার্মটা আমার কি হবে 1 হবে যখন sin ওমেগা টি মাইনাস কত পাই বাই 2 হবে সমান কত 1 হবে। কথা বোঝা গেল? যখন এত 1 হবে, অতএব i ম্যাক্সটাকে আমি i0 দিয়ে ডিনোট করলাম, i0, তাহলে i0 সমান আমি পেয়ে গেলাম v0 বাই কত ওমেগা l। এটা হলো আমার ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু। কথা বুঝতে পারলে না পারিসনি? তাহলে বোঝা গেছে। তাহলে i0 সমান v0 বাই ওমেগা l যদি হয়, আমি ডিসির ক্ষেত্রে বলতো, ডিসির ক্ষেত্রে কিন্তু আমার একটা গল্প ছিল। সেই গল্পটা হলো ডিসির ক্ষেত্রে আমার বিভব বাই রোধ বা বাধা সমান আমি কি বলতে পারবো বল? সমান প্রবাহ মাত্রা। এটা বলতে পারবো তো? প্রবাহ মাত্রা। এখানে গল্পটা দেখ, এই যে এটা, তাহলে এখানে দেখ তো এই যে এটা এখানে যদি বলি, তাহলে এটার ক্ষেত্রে যদি আমি নিয়ে চলে আসি, তাহলে ওমেগা l সমান হয়ে গেল v0 বাই i0, বা এখানে হয়ে গেল প্রবাহ মাত্রা ভোল্টেজ বিভব এখানে চলে আসবে বাই প্রবাহ মাত্রা। তাহলে এটা সমান আমার কি আসবে? রোধ আসবে না? তাই এটা সমান হয়ে গেল, আমি রোধ লিখলাম না, এটা সমান আমি লিখে দিলাম বাধা। এই টার্মটা ভালো করে বুঝবি। ওমেগা l সমান তাহলে কি পেলাম? বাধা। তাহলে ওমেগা l টাকে আমি ডিনোট করলাম, ওমেগা l টাকে রোধ বলে ডিনোট করব না, এটাকে আমি বললাম বাধা। এটাকে বলা হচ্ছে তোদের বইয়ের ভাষায় আমি বলছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এটাকে বলা হচ্ছে রিঅ্যাকট্যান্স। এটাকে বলা হচ্ছে কি? রিঅ্যাকট্যান্স। বুঝলি? তাহলে এই যে বাধা, ওমেগা l সমান হয়ে গেল বাধা, এটাকে বলা হচ্ছে রিঅ্যাকট্যান্স। তাহলে রিঅ্যাকট্যান্সের কাজ কি তাহলে বল? রিঅ্যাকট্যান্সের কাজ কি? বাধা দান করা। তাহলে এরকম পিওরলি যদি আমি একটা আবেশকযুক্ত বর্তনী আমি যদি পেয়ে যাই, তাহলে এখানে কিন্তু আমি কোনো রকম রোধ পাবো না, আমি রোধের বদলাতে আমি পাবো রিঅ্যাকট্যান্স। যে রিঅ্যাকট্যান্স আমার ওমেগা এবং l এর সমন্বয়ে তৈরি। কথা বুঝতে পারছিস? ওমেগা এবং l এর সমন্বয়ে তৈরি। তাহলে একটা তোকে আবেশক বললো, আবেশক বলার পর তোকে বলে দিল ওমেগার ভ্যালু দিয়ে দিল, l এর ভ্যালু দিয়ে দিল। যে তোকে জিজ্ঞাসা করতে বললো যে এখানে রোধের মান কত, তাহলে তোকে কি জিজ্ঞাসা করতে বলছে? ওমেগা ইনটু l জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে আরেকটা বাধা, এখানে আরেকটা পয়েন্ট যেটা লিখবো, এর কাজ হলো প্রবাহ মাত্রাকে বাধা দান করা। প্রবাহ মাত্রাকে বাধা দান করা। ঠিক আছে, এই হলো আমার গল্প। তাহলে এখানে যে কথাটা হলো যে এটাকে রোধ বলতে পারবো না, কেন এটাকে রোধ বলতে পারবো না বল? রোধ মানে আমরা জানি যে ডিসির ক্ষেত্রে ইলেকট্রন গুলো অণু পরমাণুর মধ্যে যাবে, যাওয়ার পরে অণু পরমাণুর সঙ্গে ধাক্কা লাগবে, সেই ধাক্কাটাই হয়ে গেল রোধ। কিন্তু এখানে যে বাধাটা আছে, এটা কিন্তু ধাক্কা লাগার গল্প নাই, এখানে বাধাটা হলো লেনজের ল। কথা বুঝতে পারছিস? এখানে ম্যাগনেটিক ইফেক্টের মাধ্যমে বাধা, আর সেই কারণের জন্য ওমেগা এলটাকে আমি রেজিস্ট্যান্স বলতে পারবো না। কথা বোঝা গেল? তাহলে আমি আরেকটা পয়েন্ট এখানে কিন্তু ছোট করে বক্স আকারে লিখে দিচ্ছি, যদিও বা যে রেজিস্ট্যান্সের সঙ্গে আমার ওমেগা এল এর আমার আমি বক্স করে লিখে দিচ্ছি। যেমন বললাম যে রোধ, যেমন আমি বলছি যে রোধ হলো ইলেকট্রন গুলির অণু পরমাণুর সঙ্গে সঙ্গে ধাক্কা। কিন্তু রিঅ্যাকট্যান্স যেটাকে আমি বলছি
ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যেটাকে আমি বলছি রিঅ্যাকট্যান্স বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স অণু পরমাণুর সঙ্গে ধাক্কা লাগে না, অণু পরমাণুর সঙ্গে ধাক্কা লাগে না। ধাক্কা লাগার ফলে তৈরি হয় না, এটা ম্যাগনেটিক ইফেক্টের ফলে, ম্যাগনেটিক ইফেক্ট এর ফলে তৈরি হয়, এই জন্য একে রিঅ্যাকট্যান্স বলছে, রিঅ্যাকট্যান্স বলে, রোধ বলে না। কথা বুঝতে পারছিস? আমি বলে দিলাম, অর্থাৎ এটাকে রোধ বলা যাবে না, এটাকে বলা হবে রিঅ্যাকট্যান্স, ম্যাগনেটিক ইফেক্টের যে বাধা। হয়ে গেল বিশুদ্ধ আবেশযুক্ত বর্তনী। এর যদি একটা ফেজর ডায়াগ্রাম যদি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে ফেজর ডায়াগ্রামটা কেমন হবে? এই যে দেখ, ফেজর ডায়াগ্রামটা চলে আসবে আমার। ফেজর ডায়াগ্রামটা আমি করেছিলাম দিন। ফেজর ডায়াগ্রামটা হলো এই যে এটা হলো আমার এর ফেজর ডায়াগ্রাম হয়ে যাবে এরকম। তাহলে এটা আমি যদি ভোল্টেজ করি, ভিতরে আরেকটা আমার সার্কেল করতে হবে। এইটা হয়ে গেল আমার ভোল্টেজ, যেটাকে আমি বললাম V0। তাহলে এইটা হয়ে গেল আমার I0, এটাকে আমি বললাম I0। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কত? π/2। কথা বুঝতে পারছিস? এই যে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার π/2। তাহলে এইটুকুটা হয়ে গেল আমার ওমেগা টি। আর এই যে এটা যদি ওমেগা টি হয়, তাহলে আবার ওটা যদি তাহলে আমার এই যে এই অ্যাঙ্গেলটা চলে গেল আমার π/2 মাইনাস ওমেগা টি। আর এই যে পুরোটা এইটা হয়ে গেল আমার π/2। কথা বোঝা গেল? এটা হয়ে গেল আমার ফেজর ডায়াগ্রাম। এটা V0, এটা I0। I0 π/2, V0 থেকে I0 কত ডিগ্রি করে পিছিয়ে আছে বল? π/2 করে পিছিয়ে আছে। কথা ক্লিয়ার? তাহলে যেখানেই জানা গেল আগে V পৌঁছাবে, তারপরে আমার I0 যাবে। এখান থেকে এইটুকুটা হয়ে গেল ওমেগা টি, এর পিছন দিকে যেটা আসবে সেটা হলো π/2, আর এইটা হয়ে গেল π/2 মাইনাস ওমেগা টি। এবার অনেকের মাথায় আবার কিন্তু কোশ্চেন জানতে পারে যে এটাকে আমি কি ওমেগা টি মাইনাস π/2 লিখে যাবে না? হ্যাঁ যাবে, এটাও যাবে। অর্থাৎ তুই এটাকে π/2 মাইনাস ওমেগা টি ও লিখতে পারিস, এটাকে আমি ওমেগা টি মাইনাস π/2 ও লিখতে পারি। তার একটা সিকোয়েন্স যেহেতু আছে, এই যে দেখ এখানে আমার মাইনাস ছিল, এই যে মাইনাস যদি সামনে থাকে তখন আমি এইটাকে π/2 মাইনাস ওমেগা টি ডিনোট করতে পারবো। যদি আমার এই যে এটা যদি থাকে, যদি এখানে সামনে মাইনাস না থাকে, তাহলে ওমেগা টি মাইনাস π/2 আকারে প্রকাশ করতে পারবো। কথা ধরতে পারলি না পারিস? আমি বললাম যে এই যে π/2 মাইনাস ওমেগা টি, এইটুকুটা হলো ওমেগা টি, আর V থেকে পাই অ্যাঙ্গেলে পিছিয়ে আছে I0। তাহলে এইটুকুটা হয়ে গেল আমার কি π/2 মাইনাস ওমেগা টি। এটা কখন ধরবো? যখন এই সামনে মাইনাস থাকবে তবে। দেখ এখানে সামনে মাইনাস আছে বলেই π/2 মাইনাস ওমেগা টি। কথা বুঝতে পারছিস? এটাকে এবার ওমেগা টি মাইনাস π/2 ধরবি কখন? যদি আমার এই মাইনাসটাকে সামনে দিকে ঢুকিয়ে দিয়ে দেয়। বুঝলি? এই হলো গল্প আমার। তাহলে ফেজর ডায়াগ্রাম বুঝতে পারলি? কোনো কোশ্চেন যদি থাকে তো জিজ্ঞাসা কর, বল। কোনো কোশ্চেন যদি থাকে তো জিজ্ঞাসা কর।